নমস্কার, রাত 8:55 মানে সত্যি বলার আর সত্যি শোনার সময়। যা বলবো সত্যি বলবো, আর সত্যিটা বলতে গেলেই ওই প্রশ্নটা করতে হবে, কৃতিত্ব কার? অপারেশন সিঁদুরের কৃতিত্ব কার? এর কোনো উত্তর আবার বলে দিতে হয়? আমি আপনি সবাই জানি, হ্যাঁ আমি মানছি, আপনি মানছেন যে এর কৃতিত্ব আমাদের দেশের বীর সেনাদের। কিন্তু রাজনীতি নেতারা মানছেন? কেন করছি জানেন প্রশ্নটা? সেনাকে কুর্নিশ জানিয়েই প্রশ্নটা করছি। তার কারণ আমার হাতে এসেছে একটা টিকিট, যে টিকিটটা আপনাদের দেখাতে চাই। এই টিকিটটাই এই প্রশ্নটা করতে আমাকে বাধ্য করছে। এটা একটা ট্রেন টিকিট, মানে ট্রেন জার্নি করার জন্য এই পেহেলগাঁও পর্বের পরে এই টিকিটটি কেটেছিলেন কোনো এক যাত্রী। যে টিকিটটি রাজনীতিকদের হাতে হাতে ঘুরছে, মানে বিজেপি বিরোধী রাজনীতিকদের হাতে। টিকিটের একেবারে শেষ অংশটা, নিচের দিকের অংশটা আপনাদের দেখাতে চাইব। এই যে দেখুন, এখানে সিঁদুর, অপারেশন সিঁদুর লেখা, তারপর এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এখানে খুব নির্দিষ্ট করে এই টিকিটের মধ্যে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা, অপারেশন সিঁদুরের যে লোগো যেটা পাবলিশ করা হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সেটি পাশে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। এবার নিশ্চয়ই আপনার কাছে খুব জলের মতো, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে প্রশ্নটা আমি কেন করলাম। সত্যের সাজানো বিজ্ঞাপন আমি দিই না, আমি সত্যিটা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই এটা দেখালাম। আমাকে আজ বলতে বাধ্য করছে এই টিকিটটা। ভারতীয় রেলের এই টিকিটে অপারেশন সিঁদুরের প্রশস্তি, সঙ্গে স্যালিউট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন? সম্প্রতি টিকিট কাটলে হয়তো এই ছবি আপনিও দেখেছেন। ট্রেনের টিকিটে লেখা রয়েছে অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে, নতুন বেঞ্চমার্ক, নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে, আলবাত করেছে। আমরা সবাই জানি করেছে, আমরা সবাই মানি করেছে। রেলের টিকিটে লেখা এই বার্তার সঙ্গে আমি আপনি 100% একমত। আচ্ছা, যাদের জন্য এই সন্ত্রাসের কোমর ভাঙলো, রাতের ঘুম উড়ল পাকিস্তানের, এই বার্তায় আমাদের দেশের সেই সেনা কোথায়? সেনার পোশাকে কারোর ছবি তো দেখতে পাচ্ছি না। কোথায় তাদের ছবি? কেন নেই? 3 বাহিনীর পোশাক পরা বীরদের ছবি যদি এখানে থাকতো, নরেন্দ্র মোদীর ছবি থাক, তার পাশেও থাকতো 3 বাহিনীর পোশাক পরা আমাদের সেনার ছবি, খুব অসুবিধা হতো? সিঁদুর বার্তার জোর কি কমে যেত? সিঁদুর নিয়ে আমাদের যে গর্ব তাতে ভাটা পড়তো? প্রশ্নগুলো আসে। সেনার নাম বা ছবি না থাকুক, প্রধানমন্ত্রীর ছবি কিন্তু এই রেলের টিকিটে রয়েছে। আর তাতেই গরম তেলে ফোড়ন, তেড়ে ফুড়ে ময়দানে বিরোধী কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় হাত শিবিরের পোস্ট করা ভিডিও দেখুন। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत का पलटवार था, लेकिन नरेंद्र मोदी के लिए ऐसी संवेदनशील घटना भी महज अपना प्रचार करने का एक मौका होती है। भारतीय रेल की टिकटों पर अब नरेंद्र मोदी की तस्वीर पाई जाती है। इससे पहले भी, चाहे कोविड वैक्सीन सर्टिफिकेट हो, खाद के बोरे हों, अनाज के थैले हों या बच्चों के स्कूल बैग, नरेंद्र मोदी के लिए हर चीज एक फोटो ऑप है। शर्मनाक। বিরোধীরা বলছেন ফটো অপরচুনিটি। প্রধানমন্ত্রী শুধুমাত্র ছবি তোলা আর নিজের ছবি প্রচারের সুযোগ খোঁজেন। বিরোধীদের কথা ছাড়ুন, ওরা তো বলবেই। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবিটা শুনুন। आपने देखा होगा कैसे प्रधानमंत्री मोदी जी के मार्गदर्शन में भारत के बहादुर जवानों ने पाकिस्तान को चारों खाने चित्त करते हुए उसको उसकी ही औकात में लाने का काम किया है। যোগী আদিত্যনাথের এই দাবি আর রেলের টিকিটে থাকা এই সাফল্য বার্তাকে পাশাপাশি রেখে একবার দেখুন তো, কে কোন কৃতিত্ব দাবি করছে তা কি স্পষ্ট নয়? তবে এই জিনিস আমরা কি খুব নতুন কিছু দেখলাম, চমকে যাওয়ার মতো? যোগী আদিত্যনাথের আজকের
ভাষণ শুনে আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে 2019-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার কথা। সেবার তো সরাসরি সেনার নামে ভোটই চেয়ে বসেছিলেন নমো। आपका पहला वोट पाकिस्तान के बालाकोट में एयर स्ट्राइक करने वाले वीर जवानों के नाम समर्पित हो सकता है क्या? पुलवामा में जो वीर शहीद हुए उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या? 6 বছর পর আবার রিপিট টেলিকাস্ট এই কাগজ। আচ্ছা, সত্যি করে বলুন তো, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিংরা যখন সারা দেশকে অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন আমাদের বুক গর্বে চওড়া হয়ে যাচ্ছিল কিনা? অথচ 3 বাহিনীর পক্ষ থেকে যখন পাকিস্তানের একের পর এক সেনাঘাঁটিতে হামলার প্রমাণ দেখানো হচ্ছিল, তখন সমুদ্র হিমাচল এক সূত্রে বাঁধা পড়েনি। তাহলে এই রাজনীতি, এই কৃতিত্বের দাবি কেন? রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে টিকিটে থাকা এই বার্তা প্রধানমন্ত্রীর ছবি, কোনো বিজ্ঞাপন নয়, দেশের সাফল্যের উদযাপন। বিজ্ঞাপন কোনো কিছু করা হয়নি, যে প্রচার হয়েছে সেটুকু হচ্ছে জনসাধারণের অবগতির জন্য, যাতে সারা ভারতবর্ষব্যাপী জনসাধারণ একত্রিত হতে পারেন এবং বিপদের মোকাবিলা করতে পারেন। তা যারা এই সাফল্যের আসল দাবিদার, সেই সেনার ছবি কেন নেই? সাফল্য উদযাপন তো ভালো কথা, কিন্তু এই সাফল্যের কারিগর কারা? আচ্ছা, কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের কথা মনে আছে তো? সেখানেও তো এমন ছবি ছিল। জীবন বাজি রেখে ভাইরাসের বিরুদ্ধে লড়েছিলেন কারা? চিকিৎসক, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কাররা। সেবারও ভ্যাকসিনের যে সার্টিফিকেট, সেখানে ওই ফ্রন্টলাইনারদের জন্য 1 সেন্টিমিটার জায়গাও ছাড়া হয়নি। ঠিক যেমন হলো এবার সিঁদুরের ক্ষেত্রে। এটা প্রচার নয়? যত ভালো কাজই হোক এদেশে, যত ভালো, ফাইনালি দিনের শেষে রাজনীতি তাকে গিলে খেতে আসেই। দেখলেন তো, কেউ কৃতিত্ব দাবি করছে তো অন্য পক্ষ কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। মে মাসের গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির পারা। সরকারকে প্রশ্ন করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উল্টে এবার রাহুলকে নতুন যুগের মির্জাফর বলে চিহ্নিত করে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। কেন মির্জাফর রাহুল? কারণ তিনি প্রশ্ন তুলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও পোস্ট করে তার অভিযোগ ছিল জঙ্গি ডেরায় অভিযান হবে, এটা পাকিস্তানকে আগে থেকে কেন জানানো হয়েছিল? এটা অপরাধ। ব্যাস, বিজেপির চোখে এখন রাহুল মির্জাফর। তলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সেনাপতি ছিলেন মির্জাফর। বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসে তার পরিচয়। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার হারের পর নবাব হন মির্জাফর। দেশপ্রেমের এই আবহে রাহুল গান্ধীকে সেই মির্জাফরের সঙ্গে তুলনা করেছেন মালভিয়া। 2022 সাল সংসদের ভাষণে নিয়ন্ত্রণ আনতে গিয়ে মির্জাফর শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল সংসদের সচিবালয়। তথাকথিত সেই অসংসদীয় শব্দেই এবার রাহুলকে নিশানা করলো বিজেপি। সত্যি এই নেতাদের লড়াইয়ের বিষয় শব্দচয়ন আমাকে ভীষণ অবাক করে। আর তার থেকেও বেশি অবাক হই যখন এই নেতারাই আবার বলেন তারা গণতন্ত্রের পূজারী, বাক স্বাধীনতায় বিশ্বাসী। একটা পোস্টে মালভিয়া থামেননি, সরাসরি রাহুলের সঙ্গে আসিম মুনির পাক সেনা প্রধানের ছবি মিলিয়ে দিয়েছেন, দিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন। দেখুন ছবি। রাহুল গান্ধী যে পাকিস্তান এবং তার হিতৈষীদের ভাষায় কথা বলছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুরের জন্য অভিনন্দন জানাননি। তিনি বারবার প্রশ্ন করছেন ভারত কতগুলো যুদ্ধ বিমান হারিয়েছে। কৌতূহলের বিষয় হলো তিনি একবারও জিজ্ঞাসা করেননি যে সংঘর্ষের সময় কতগুলো পাকিস্তানি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, অথবা ভারতীয় বাহিনী যখন পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন তাদের হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা অবস্থায় কতগুলো ধ্বংস হয়েছে। রাহুল গান্ধীর ভবিষ্যৎ কি? নিশানে পাকিস্তান।
নিশান ই পাকিস্তান, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান। সোজা কথা, কেউ প্রশ্ন করলেই তাকে রাষ্ট্রদ্রোহী বলে দাও, এটা সবচেয়ে সহজ উপায়। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় তো ঠিক এই রাজনীতি আমরা দেখেছিলাম। ये जो सीआरपीएफ के जवान हैं, इनकी फैमिलीज में ये फीलिंग है कि भैया देखो हमें चोट लगी है तो हमें भी मतलब दिखाइए क्या हुआ। এই রাজনীতি আমাদের কাছে নতুন নয়, নেতাদের কাছেও নয়। এক একটা ঘটনা ঘটবে, রাজনীতি তার চেনা ট্র্যাকে দৌড়তে শুরু করবে। पाकिस्तान में हुआ, लोग पाकिस्तान में मरे और चोट यहां लगी और उन्होंने घोषित कर दिया कि ये बालाकोट पाकिस्तान वाला नहीं है, किसी को तो बागलकोट ही बालाकोट लग गया। সংঘর্ষ বিরতি অপারেশন সিঁদুরে, কিন্তু রাজনীতির সেই চেনা সংঘাত। বিজেপির আক্রমণের পাল্টা সুর চড়িয়ে আসরে নেমে পড়েছে কংগ্রেসও। সরাসরি বিজেপির ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছে তারা। मुझे ऐसा लगता है कि चाहे वो बीजेपी के फेक न्यूज फैक्ट्री के हेड अमित मालविया हों या बीजेपी के कुछ नेता हों या तमाम जो दोरुपल्ली के ट्रोल हों, उनको हिंदुस्तान से मोहब्बत ही नहीं है। उनकी वतन परस्ती पाकिस्तान के साथ है और ये दोष उनके डीएनए में है। রাজনীতি যাই হোক আর যাই বলুক, দেখুন অপারেশন সিঁদুরের ফলাও প্রচার চাই। দেশে তো বটেই, ভোট তো দেশেই হবে, বিদেশেও চাই। আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরি করতে হবে আর গোটা দুনিয়াকে বোঝাতে হবে পাকিস্তান কত জঘন্য নরকের কীট, কি করে আমাদের সঙ্গে। তাই এবার একেবারে আট ঘাট বেঁধে বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি হচ্ছে, যে দলটাকে টুকরো টুকরো অংশে ভেঙে বিভিন্ন দেশে পাঠানো হবে। আপনারা জানেন তাই নিয়ে অলরেডি বিতর্ক হচ্ছে। আমাদের রাজ্য থেকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল কেন্দ্র। ভারত সরকার তীব্র আপত্তি জানিয়েছিলেন মমতা ব্যানার্জি যে আমরা প্রতিনিধি পাঠাবো, কিন্তু আমাদের পছন্দের প্রতিনিধি। এই সমস্ত বিতর্ক এড়িয়ে অবশেষে কেন্দ্রের মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত করার কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানায় তৃণমূল। তারপরই বরফ গলে ফোন আসে এবং মমতা ব্যানার্জি একটাই নাম দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে মোদির যে প্রতিনিধি দল, সেখানে তৃণমূলের অভিষেক। বিশ্বের দরবারে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তানের মুখোশ খুলতে এবার কেন্দ্রীয় দলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। এই প্রতিনিধি দলে থাকছেন তৃণমূল সেনাপতি। পাকিস্তানের কুকীর্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে 7টি বিশেষ দল গঠন করেছে কেন্দ্র সরকার। তার মধ্যে একটিতে জায়গা দেওয়া হয়েছিল তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। দলকে না জানিয়ে ইউসুফকে সংসদীয় দলে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। We are fully with the government. बीजेपी से कौन जाएगा, लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? The world needs to come together and fight collectively against terrorism and join hands against Pakistan. I tweeted this, it's in public domain. But Trinamool se kaun jayega, the center of the union government cannot decide unilaterally. অবশেষে বরফ গলল।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। তৃণমূল সূত্রের খবর, সংসদীয় দলে তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নাম প্রস্তাব করেন মমতাই। এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘাসফুল শিবির। প্রশ্ন উঠছে, ইউসুফকে ছেড়ে অভিষেকের নামে শিলমোহর কেন? বিষয়টি নিয়ে এখনই রাজনীতি করতে রাজি নয় বিরোধী শিবির বিজেপি। অভিষেক ব্যানার্জির বিদেশ যাওয়ার শখ খুব বেশি, কারণ মাঝে মাঝে উনি দুবাই যান, আমেরিকা যান। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এতে খুব বেশি রাজনীতি আমি আনা উচিত, আনতে চাইছি না। উনি জিগেলে যান এবং গিয়ে সেখানে ভারতের প্রতিনিধিত্ব করুন, ভারতবাসীর কথা বলুন, ভারতের কথা বলুন। সোমবার বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সাংসদদের পরিবর্তে বৈশালেনের শহীদ পরিবারের সদস্যদের প্রতিনিধি দলকে দেশে দেশে পাঠানোর প্রস্তাব দেন অভিষেক। We should jointly agree and unanimously decide and agree and come to a consensus. Instead of sending parliamentarians, we should be sending the family members of the martyrs or the victims' family or the survivors. We should be sending the brave armed forces, the officers who have led Operation Sindoor from the front lines, who have dedicated their life for the country, who have spent countless nights of vigilance to let India sleep without fear. ইউসুফের নাম নিয়ে আপত্তি তুললেও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বরাবর কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। অন্যদিকে এই বিষয়ে রাজনীতি মতপার্থক্যকে সিন্ধুকে রেখে বিশ্বমঞ্চে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে চায় কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রিজিজুর ফোনে সেটাই আরও স্পষ্ট হলো। বিতর্ক কাটিয়ে অবশেষে প্রতিনিধি দল স্থির হচ্ছে। তবে এই প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়ে বলবেটা কি? অপারেশন সিঁদুরের ঠিক কোন দিকটা তারা তুলে ধরবে? ভারতের ঠিক কোন কথাগুলো বিশ্বকে জানানো প্রয়োজন? এ বিষয়ে সবিস্তার একটা সেশন, একটা ক্লাস নিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এবং সেই যে ব্রিফিং, সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সচিবের কাছে কয়েকটা প্রশ্ন রাখেন, যার মধ্যে অন্যতম ছিল আমার আপনার মনের প্রশ্নটাও। এই যে দুদেশের সংঘর্ষ বিরতি, সেটা যে প্রথম ডোনাল্ড ট্রাম্প ফলাও করে ঘোষণা করলেন সোশ্যাল সাইটে, এই বিষয়ে ভারতের অবস্থান কি? নিশ্চয়ই আপনিও জানতে চান। আর পরের প্রশ্ন তো আমরা সবাই উত্তর চাই। ওই যে পহেলগাঁওয়ে যারা ঢুকে হামলা চালালো এবং যাদের ধরা গেল না, সেই 4 জঙ্গির স্ট্যাটাস কি? কোথায় তারা? জ্যোতি ভ্লগ বানাতো সামনে, আর পেছনে গুপ্তচর বৃত্তি করত। পাকিস্তানকে আমাদের দেশের বিভিন্ন জায়গার ছবি খবর সাপ্লাই করত। দেশের খেয়ে দেশের পরে দেশের বিরুদ্ধেই চক্রান্ত করত। জ্যোতি রানী মালহোত্রা পাক সার্কাস থেকে শিয়ালদা, হাওড়া, কলকাতা চষে বেরিয়েছে জ্যোতি। আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম কিভাবে রেল লাইনের ধারের ঝুপড়ি, প্রচণ্ড ভিড় জায়গা, বিভিন্ন ব্রিজ, ফ্লাইওভার, এগুলো জ্যোতির নজরে ছিল। ওর ব্লগ থেকেই বোঝা যায়। মানে এই সমস্ত ভিড়ে ঠাসা জায়গার ছবি, পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করত জ্যোতি, ইউটিউবার জ্যোতি। আর সেই সব কিছু চলে যেত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে। শিয়ালদা, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, পাক সার্কাস, ব্যারাকপুর, কলকাতা বিমানবন্দর, গেদে, সুন্দরবন, এই সব কটা জায়গায় কেন জ্যোতি গিয়েছিল, ওখানেই কেন ব্লগ করেছিল, দেখিয়েছিলাম আপনাদের। প্রত্যেকটা জায়গার কিছু না কিছু কারণ রয়েছে। পাক গুপ্তচর জ্যোতি ঘুরে বেরিয়েছে সেজন্যই। নদিয়ার গেদেতে কেন গিয়েছিল? কাঁকুরগাছি ব্রিজের ছবি কেন তুলেছিল? ব্যারাকপুরে জনপ্রিয় বিরিয়ানির দোকানে বিরিয়ানি কেন খেতে গিয়েছিল? আড়ালে কি ছিল? এয়ারবেসের দিকে নজর। কলকাতার এখান থেকে ওখান চষে বেরিয়েছে, ভিডিও তৈরি করেছে। শিয়ালদা থেকে ট্রেনে সফর করেছে। কেন কলকাতার এদিক ওদিক চষেছে জ্যোতি? ভিডিও তৈরির আড়ালে অন্য উদ্দেশ্য ছিল নিশ্চয়ই। কোনো নির্দিষ্ট লক্ষ্যেই কি কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা? শহরের কোথায় কোথায় কাদের সঙ্গে দেখা করেছে জ্যোতি? এবার কলকাতা পুলিশ ছানবিন করতে বসেছে। জ্যোতি যেখানে গেছে, যার সঙ্গে ছবি তুলেছে, যার সঙ্গে কথা বলেছে, প্রত্যেকে কলকাতা পুলিশের রাডারে।
কলকাতায় কবে কবে এসেছিলেন তিনি, এসে কোথায় কোথায় তিনি গিয়েছিলেন, কলকাতার কোনো ভাইটাল ইনস্টলেশন তিনি ভিজিট করেছিলেন কিনা, কলকাতায় এসে কার কার সঙ্গে দেখা করেছিলেন, এই সমস্ত বিষয় কলকাতা পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। জ্যোতি শুধু কলকাতা নয়, শুধু বাংলা নয়, আপনারা জানেন জ্যোতি কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন জায়গায় ঘুরেছে ওই ব্লগ তৈরি করবে বলে, ট্রাভেল ব্লগ। আসলে ছবি তুলেছে, তথ্য সংগ্রহ করেছে। রাজস্থানের বারমেরেও জ্যোতি গিয়েছিল, জ্যোতির ছটা ছড়িয়ে সব দিকে। পাক গুপ্তচর অভিযোগে ধৃত জ্যোতি রানী মালহোত্রার ইউটিউব চ্যানেলের কাজ সামনে রেখে অবাধে চলছিল তথ্য পাচার। বারমেরে কি তথ্য উঠে এসেছে জানেন? বারমের সীমান্তে গিয়ে ভিডিও তৈরি করেছিল জ্যোতি। সীমান্তে আপনারা জানেন এই অপারেশন সিঁদুর চলাকালীন বারমেরে কতগুলো ড্রোন ধ্বংস করেছে আমাদের সেনা। তার মানে বারমের এমন একটা জায়গা যা স্ট্র্যাটেজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ ভারত আর পাকিস্তানের মধ্যে। সেখানে সীমান্তে গিয়ে ভিডিও করেছে ব্লগার জ্যোতি। কেন? গুপ্তচর বৃত্তির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ার পর এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। বারমেরে যে এতবার টার্গেট করেছে পাকিস্তান এই পেহেলগাঁও পর্বের পরে, জ্যোতির দেওয়া তথ্য সেখানে কাজে লাগানো হয়েছিল কি? প্রশ্ন উঠছে এই ছবি দেখার পরে। রূপের আড়ালে চলত ঘৃণ্য ষড়যন্ত্র। ঘরের মেয়ে হয়ে তথ্য পাচার করত শত্রু দেশ পাকিস্তানে। ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার হতেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। ইউটিউবারের দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হচ্ছে এক এক করে। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন যাতায়াত ছিল জ্যোতির। রাজস্থানের বারমেরে পা পড়েছে পাক গুপ্তচর রানীর। জ্যোতির ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জ্যোতি বারমের মুনাবা সহ একাধিক পাক সীমান্তবর্তী এলাকার ভিডিও রয়েছে। তেমনই এক ভিডিও আপলোড করা হয়েছে 1 বছর আগে। সীমান্তবর্তী এলাকার ঘাত ঘোঁত নিজের ভিডিওতে তুলে ধরেছে জ্যোতি। এসব দেখেই ভুরু কুচকাচ্ছেন গোয়েন্দারা। তদন্তকারীদের ধারণা নেহাতি ব্লগিং নয়, সীমান্তবর্তী এলাকায় জ্যোতির ভিডিও তৈরির পিছনে ছিল আলাদা উদ্দেশ্য। পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেই বারবার এইসব এলাকায় ঘোরাঘুরি করত জ্যোতি। কৌশলগতভাবেই সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলির ভিডিও করত জ্যোতি। সীমান্তবর্তী এলাকায় জ্যোতির একাধিকবার যাতায়াতের কারণ কি? গুপ্তচর বৃত্তির লক্ষ্যে কি বারবার যাওয়া আসা? ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল এলাকায় রেকি করতে কি জ্যোতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত পাকিস্তান? কিভাবে সংবেদনশীল এলাকাগুলিতে বারবার পৌঁছতো জ্যোতি? অনুমতি নিয়ে নাকি অনুমতি ছাড়া সীমান্তবর্তী এলাকায় ঘুরঘুর করত? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা করছে না জ্যোতি। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, আবার কখনো তদন্তকারীদের বিভ্রান্ত করছে। পাকিস্তান দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে বেশিরভাগ চ্যাটই মুছে ফেলেছে জ্যোতি। তদন্তকারীদের অনুমান, জ্যোতি পাক গুপ্তচর সংস্থা ISI এর নেটওয়ার্কের অংশ। সূত্র খবর, জ্যোতির মাধ্যমে শত্রু দেশের গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা এজেন্টদের শনাক্ত করার ছক কষেছিল। সম্প্রতি জ্যোতি ও ISI এজেন্ট আলী হাসানের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। চ্যাটে ষড়যন্ত্রের পরিকল্পনা স্পষ্ট। হোয়াটসঅ্যাপ চ্যাটে তাদের মধ্যে সাংকেতিক ভাষায় কথোপকথন হয়েছে। তবে এবার যে খবর দেব, এই খবরটা যখন আমি পেয়েছি, বুঝতে পারছি, একটু একটু করে বোঝার চেষ্টা করছি, আমি ভয়ঙ্কর অবাক হয়েছিলাম। আফটারঅল একটা দেশের দূতাবাস, তো তার তো সামান্য হলেও কিছু গরিমা থাকবে, লেগাসি থাকবে। একটা দূতাবাস কখনো চর নিয়োগের অফিস হতে পারে? পাকিস্তানের দোস্ত ভারতের ঘরশত্রু বিভীষণরা, মানে ওই চরেরা, চরেদের রিক্রুটমেন্ট কিভাবে হতো জানেন? এই যে জ্যোতি মালহোত্রা, যাকে নিয়ে হইচই এখন দুনিয়া জুড়ে, এই জ্যোতি মালহোত্রা সহ বিভিন্ন চরেদের কিভাবে নিয়োগ করা হতো জানেন? আসুন খুলে বলি।
এই চরেদের কাজে লাগিয়ে ভারতের মাটিতে বড় কোনো অস্থিরতা তৈরির ছক ছিল আইএসআই এর, এ বিষয়ে সন্দেহ নেই। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর সামনে আসছে গভীর পাক ষড়যন্ত্র। একের পর এক দেশের গদ্দারদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা এবং তদন্তে যা উঠে আসছে তাতে গভীর চক্রান্ত স্পষ্ট। দিল্লির পাক হাই কমিশন, ভারতে পাকিস্তানের দূতাবাস, নজরটা সেদিকে দিতেই হচ্ছে। সত্যি দূতাবাস নাকি গুপ্তচর তৈরির হাব? তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো খুলছে অজানা রহস্য। সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। সুনির্দিষ্ট পরিকল্পনা আর লক্ষ্য স্থির করেই ব্যক্তিকে চিহ্নিত করে চলত গুপ্তচর তৈরি। গুপ্তচর বৃত্তির অভিযোগে 13ই মে পাকিস্তানি হাই কমিশনার এহসান উর রহমান উর্ফে দানিশকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি। জ্যোতি রানী মালহোত্রা সহ 12 জন পাক গুপ্তচর ধরা পড়ার পর উঠে আসছে চোখ কপালে ওঠার মতো তথ্য। গোয়েন্দারা কি জানতে পেরেছেন জানেন? দানিশকে ইচ্ছাকৃতভাবে পাক হাই কমিশনের ভিসা ডিপার্টমেন্টে পোস্টিং দেওয়া হয়। ভিসা মানে যেখানে পাকিস্তানি ভিসার জন্য আবেদন করবেন যে ভারতীয়রা, তাদেরকে সরাসরি ট্র্যাক করা যায়। ভিসার জন্য আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে দেখা করত এই দানিশ মানে এহসান উর রহমান। অভাবী এবং একাকী ব্যক্তিদের আইডেন্টিফাই করা হতো, আলাদা করা হতো তাদের আবেদনপত্র। মানে যাদের টাকার দরকার বা যাদের লোকবল কম, মানে অর্থবল নেই, লোকবল নেই, এমন লোকজনকে চিহ্নিতকরণের কাজটা দানিশ করত। কারা ছিল এদের তালিকায়? মূলত বিধবা এবং অভাবী মেয়ে, আর্থিক অবস্থা খারাপ এমন ছেলে। উগ্র মতাদর্শী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরাও দানিশের নিশানায় ছিল। পাক হাই কমিশনের হাই প্রোফাইল পার্টিতে এদের সবাইকে আমন্ত্রণ জানানো হতো। এদের সকলের সঙ্গে ধীরে ধীরে আলাপ জমাতো এই দানিশ। এদের সঙ্গে যোগাযোগ বাড়াতো, সোশ্যাল মিডিয়া এদেরকে ট্র্যাক করত। তারপর ঘনিষ্ঠতা তৈরি হলে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো। বস্তুত দিল্লির পাক হাই কমিশনের মাধ্যমে ভারতের এই ঘর শত্রু বিভীষণদের গুপ্তচর বৃত্তির জন্য নিয়োগ করা হতো, যার দায়িত্বে ছিল এই দানিশ, যাকে দেশ ছাড়তে বলে আমাদের দেশের সরকার। ধৃতদের জেরায় চাঞ্চল্যকর সমস্ত তথ্য তদন্তকারীদের হাতে। পাঞ্জাব থেকে ধৃত গজালা, যার বিরুদ্ধে পাকিস্তানের টাকা পাচারের অভিযোগ রয়েছে, সে কি জানিয়েছে জানেন? ফেব্রুয়ারি আর মার্চে পাক হাই কমিশনে যায় সে। পাকিস্তানি অফিসার দানিশের সঙ্গে সেখানেই প্রথম পরিচয়। পরে দানিশ তাকে ফোন করে, জানায় ভিসায় কিছু সমস্যা আছে। এটা আসলে যোগাযোগ স্থাপনের ছুতো। দানিশের সঙ্গে নিয়মিত কথা বলতে শুরু করে গজালা। জেরায় গজালা জানায় দানিশ তাকে বিয়ে করতে চেয়েছিল এবং তার আর্থিক অসুবিধার কথা জানতে পেরে টাকাও দিত। সেনাবাহিনী সম্পর্কিত তথ্য জোগাড় করতে দানিশ তাকে বলেছিল বলেই জানায় গজালা। গুপ্তচর বৃত্তির জন্য বেশ কয়েকজনকে নিয়োগ করার অভিযোগে পাঞ্জাব থেকে জালে আসা ইয়ামিন মোহাম্মদ জেরায় বলেছে দুবার পাকিস্তানে সে নিজে গেছে। ভিসা পেতে পাক হাই কমিশনে গিয়ে দানিশের সঙ্গে তার পরিচয়। ভিসার জন্য পাক হাই কমিশনে আসা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত দানিশ এবং যোগাযোগ রাখতে আর তাদের থেকে টাকা তুলতে দানিশ পরবর্তীকালে নির্দেশ দিয়েছিল ইয়ামিনকে। অর্থাৎ পাক হাই কমিশনে এই গুপ্তচর নিয়োগ এবং তাদের তৈরি করা হতো। যে রিক্রুটমেন্টের দায়িত্বের মাথা ছিল এহসান উর রহমান মানে দানিশ। এখানেই শেষ নয়, গুপ্তচর বৃত্তির জন্য লোক নিয়োগ, গুপ্তচর তৈরি আরও মসৃণ করতে পাক হাই কমিশনের সাংস্কৃতিক শাখাকেও যুক্ত করা হয়েছিল, যাতে লোকের মনে বিন্দুমাত্র সন্দেহ না তৈরি হয়। সংস্কৃতি, তার আড়ালে
জমকালো পার্টি যেখানে এই ধরনের গুপ্তচরদের এক করার জায়গা তৈরি হতো, যেখানে জ্যোতি রানী মালহোত্রার মতো গুপ্তচররা ডাক পেত। দিল্লির পাক হাই কমিশনে বসে এর আগেও চক্রান্তের ব্লুপ্রিন্টের পর্দা ফাঁস হয়েছে। দেখুন কবে কি কি অভিযোগ সামনে এসেছিল। ডিসেম্বর 2010 পাকিস্তানের ভিসা চাওয়া ব্যক্তিদের গুপ্তচর বৃত্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে। নভেম্বর 2015 ভারতে 5 ISI এজেন্ট ধরা পড়ে, যাদের পাক হাই কমিশনের সঙ্গে সম্পর্ক ছিল। অক্টোবর 2016 পাক হাই কমিশনের কর্মকর্তা মেহমুদ আক্তারের বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। ভারতের আধার কার্ড তৈরি করেছিলেন ওই পাকিস্তানি কর্মকর্তা। জুন 2020 পাক হাই কমিশনের 2 ভিসা সহকারীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। ঘরের শত্রু বিভীষণদের আমরা ধরছি, আরো ধরতে পারবো। পাকিস্তান যত রকম ভাবে চেষ্টা করছে শীত কেটে আমাদের ভূখণ্ডে উঠে মাতব্বরি করার, ভয় দেখানোর হতে দেব না আমরা। কিন্তু তার সঙ্গে কূটনৈতিক চাপও তো আমরা দেব। আমরা ভাতে মারবো, জলে মারবো, কূটনৈতিকভাবে মারবো, সমরে সামরিক শক্তিতে মারবো। পাকিস্তানের এই সন্ত্রাসের বীজ ধ্বংস করব আমরা, এটা পরিষ্কার যত রকম ভাবে সম্ভব। পাকিস্তান সন্ত্রাসের নির্লজ্জ মদতদাতা। বহওয়ালপুরে মাসুদ আজহারের ঘাঁটি আমরা নিশ্চিহ্ন করেছি, ওর ফ্যামিলির 14 জনকে নিকেশ করে দিয়েছি। একই সঙ্গে লস্কর হেডকোয়ার্টার মুরিদকে গুঁড়িয়ে দিয়েছি। এখন তো একটাই প্রশ্ন, মাসুদ আজহার আর হাফিজ সঈদকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান? এবার আন্তর্জাতিক মঞ্চেও এই দাবি তুলতে শুরু করলো ভারত। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল I24-এ এক সাক্ষাৎকারে খুব স্পষ্ট ভাষায় আমাদের রাষ্ট্রদূত জেপি সিং জানিয়ে দিলেন, আমেরিকা যদি তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারে, তাহলে পাকিস্তানের হাফিজ সঈদকে আমাদের হাতে তুলে দিতে বাধা কোথায়? Recently, last month, US extradited Rana Tawahur Hussain, who was involved in Mumbai attack. When US can hand over these culprits, why can't Pakistan hand over? They have to simply hand over Hafiz Saeed, Lakhvi, Sajid Mir, and things will be over. Things will be normal. মুম্বাই হামলার মূল চক্রী হাফিজকে আগেও হেফাজতে চেয়েছে ভারত। পাকিস্তানের রীতিমতো ভিভিআইপি ট্রিটমেন্টে রাখা হয় এই সন্ত্রাসবাদী নেতাকে। লোক দেখানো জেল হলেও পাক বাহিনীর নিরাপত্তায় বহাল তবিয়তে থাকে হাফিজ। তাকে মাসুদ আজহারও ISI এর নিরাপদ আশ্রয় থাকে। কার্যত পাকিস্তানের 2 নয়নের মণি এই 2 জঙ্গি নেতা। অপারেশন সিঁদুরের একের পর এক জঙ্গি নেতার জানা যায় পাকিস্তানের জাতীয় পতাকার ছবি আমরা দেখেছি। এবার ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ভারতের আবার একই দাবি, প্রয়োজনে কড়া পদক্ষেপের কথা স্পষ্ট করেছেন ভারতের দূত জেপি সিং। The ceasefire is still holding on, but we have made it very clear that this Operation Sindoor, it's paused. It's not yet over. So our fight against terrorism will continue. আগামী কয়েকদিনে পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন সাংসদরা। পাকিস্তানের একঘরে হওয়া এখন সময়ের অপেক্ষা, চাপ বাড়ছে। এবার কি 2 জঙ্গি নেতার মায়া ত্যাগ করবে পাকিস্তান? তুলে দেবে ভারতের হাতে হাফিজ সঈদকে, মাসুদ আজহারকে? আমরা চাই। দেখুন, পাকিস্তানের বেয়াদবি তো নতুন নয়, বহু উদাহরণ আছে, বহুবার আমরা প্রত্যাঘাত করেছি। কিন্তু এবার আমাদের স্ট্যান্ড এনাফ ইজ এনাফ। ইসলামাবাদের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সৌজন্যের জায়গাই নেই, প্রশ্নই নেই। সংঘর্ষ বিরতির পর বন্ধ হয়ে গিয়েছিল আটারি ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট, আবার তা চালু হলো। আপনি বলবেন সে কি, এখন তো সবে সংঘর্ষ বিরতি, আবার সবকিছু স্বাভাবিক পাকিস্তানের সঙ্গে? না, বিটিং রিট্রিট শুরু হয়েছে, পাকিস্তানকে ছাড়াই শুরু হয়েছে। আটারি সীমান্তে সেই বিটিং রিট্রিট আজ থেকে শুরু হলো। আগামীকাল থেকে আবার সাধারণ দর্শকের জন্য তা খুলে দেওয়া হবে, দেখানো হবে, কিন্তু পাকিস্তানের সঙ্গ ছাড়াই। পাক রেঞ্জার্সের সঙ্গে হ্যান্ডশেক হবে না আর।
খোলা হবে না ওই ফটকও। আটারিয়ার ওয়াঘার মাঝের ফটক, বিরাট দরজা। বারবার সন্ত্রাসে মদত দিয়ে অস্বীকার করেছে পাকিস্তান, তবে এবার কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর বেআব্রু হয়ে গেছে পাক সেনা আইএসআই এর নির্লজ্জ ভূমিকা। এবার আর মিথ্যে ঢাকার কোনো জায়গা নেই পাকিস্তানের। এবার আর 1 ইঞ্চি নমনীয় হবে না আমাদের দেশ। ইসলামাবাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি আমরা। বিটিং রিট্রিট হবে। আমাদের দেশের লোকেরা দেখবে যেমন দেখতো এতদিন, কিন্তু পাকিস্তানকে ছুঁড়ে ফেলে। পাকিস্তানের কোনো জায়গা নেই। আপনারা জানেন, অপারেশন সিঁদুরে যখন আমরা প্রত্যাঘাত করলাম, তারপরে পাকিস্তান টার্গেট করেছিল আমাদের গর্বের গোল্ডেন টেম্পলকে, অমৃতসরের স্বর্ণ মন্দিরকে, কিন্তু আমরা তা ব্যর্থ করেছি। আবার পাকিস্তানের হামলা থেকে কিভাবে বাঁচলো গোল্ডেন টেম্পল? আমাদের সেনারা কি প্রযুক্তি ব্যবহার করলেন, কোন টেকনিকে আমরা অক্ষত রাখতে পারলাম আমাদের স্বর্ণ মন্দিরকে? পাকিস্তান হাজার চেষ্টা করে যাক, আবার বলছি, কিচ্ছু করতে পারবে না। যেভাবে ইচ্ছা এখানে চর চাষ করুক, নিজের দেশে জঙ্গি চাষ করুক, যা ইচ্ছা করে নিক, পারবে না। কিভাবে আমরা ওদের পরাস্ত করেছি, আমাদের পরাক্রম কতটা, অপারেশন সিঁদুর এখনো অন, শেষ হয়নি। কিন্তু এই বিরতির মধ্যেই আমার সহকর্মীরা একদম সীমান্ত বরাবর এলাকায় পৌঁছে গিয়ে আঁখো দেখা হাল ক্যামেরাবন্দি করেছে। ঠিক কিভাবে ওদের দুর্মুষ করেছিলাম আমরা, সীমান্ত থেকে সেই এক্সক্লুসিভ রিপোর্ট দেখাবো আপনাদের। ऑपरेशन सिंदूर शुरू होने के बाद जब भारत ने पाकिस्तान के 9 टेररिस्ट ठिकानों पे हमला बोला, उनको नेस्तो नाबूद किया, उसके बाद जब पाकिस्तान ने अपने ड्रोन्स भेजे, कई ड्रोन्स भेजे, लगभग 500 ड्रोन्स भारत के अंदर पहले दिन आ गए थे, तब जब सबसे ज़्यादा सुरक्षा प्रदान किया वो L-70 गन है जो मेरे पीछे यहाँ पे आप देख सकते हैं। और इन गन्स को चलाने के लिए जिसकी जिम्मेदारी है वो आर्मी एयर डिफेंस की है। एज अ एयर डिफेंस वॉरियर हम हमेशा ही तैयार रहते हैं। किसी भी तरह की ऐसी हरकत अगर एनिमी करता है तो हम 24 घंटे into 7 हम तैयार रहते हैं। दैट इज़ वन। दूसरी बात, ये जो गन है जो आप देख रहे हैं, ये गन की विंटेज ज़रूर थोड़ी पुरानी है, पर इस गन ने इतना इफेक्टिव फायर करता है गन, इसका रेट ऑफ फायर बहुत हाई है और एक्यूरेसी इज़ टू हाई। इसमें आप टारगेट्स को बहुत ही लंबी दूरी से ट्रैक कर सकते हैं, रडार से भी, और इसके अपने अंदर इनबिल्ट भी कुछ ऐसा सिस्टम है जो मैं बता नहीं रहा आपको, वो भी उसे ट्रैक करता है। ये जो वेपन है, इनके जो बर्स्ट फायर होते हैं, आपने जब ड्रोन्स को गिराए जा रहे थे तब आपने देखा होगा कि एक लाल कलर की लकीर आती थी, तो उसको बेसिकली ट्रेसर बुलेट कहा जाता है, जो जाके आगे बताता है कि किस रास्ते में वो बुलेट जा रहा है। इसी के साथ साथ मैं ये भी बता दूं कि जो आप एक बम फटने की आवाज़, एक आवाज़ तेज़ सुनते थे, वो तब होता था जब ड्रोन आसमान में फटते थे, और यही वो हथियार है जो आसमान में ड्रोन के ताबूत बना रहे थे। পাকিস্তান না হতাশার শেষ সীমায় পৌঁছে গেছে। দেখবেন আমাদের রোজকার জীবনে যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তারা অন্যদের ভালো সহ্য করতে পারেন না। সারাক্ষণ মাথার মধ্যে নেতিবাচক চিন্তা ঘুরে বেড়ায়। সারাক্ষণ তারা ভাবেন কি করে অন্যের ক্ষতি হবে, সেখান থেকে যতটুকু আনন্দ তারা পেতে পারেন। ঠিক পাকিস্তানের মতো। পাকিস্তান আসলে নিজের দেশে জেরবার। সাধারণ মানুষ পাক নেতাদের চায় না, বিশ্বাসই করে না। ওরা বরং আমাদের সেনার প্রশংসা করছে। আর পিওকে বালোচ সেনা যা করছে, পাকিস্তান টিকতে পারছে না ওদের সামনে, বালোচ বিদ্রোহীদের সামনে। ঘরে এমন জেরবার পাকিস্তান, ওই আমাদের ওপর যদি কোনো ক্ষতি করে সামান্য মানসিক আনন্দ জোটাতে পারে। পাক নেতাদের, পাক জঙ্গিদের এটাই টার্গেট। বালোচ বিদ্রোহীরা কি করেছে দেখুন, নাস্তানাবুদ করেছে পাকিস্তানের সরকারকে, আর্মিকে। 11ই মার্চ পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। দেখিয়েছিলাম সেদিন ওই ছবি। এবার তারা আধ ঘন্টার ভিডিও প্রকাশ করলো।
সাধারণ মানুষকে। নিজের দেশের সেনা বোঝাই ট্রেন হাইজ্যাক করতে হয় ও দেশেরই মানুষকে। ইসলামাবাদের হালটা বুঝলেন? একেই বলে কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া। আরে আপনার আগে নিজের দেশ সামলান, তারপরে তো ভারতের দিকে তাকাবেন। বালুচিস্তান তো যে কোনো দিন হাতছাড়া হবে। পাকিস্তানের এই বেয়াদপিগুলো কার মাথা থেকে বেরোয় জানেন? আসিম মুনির, পাকিস্তানের সেনা প্রধান। যত রকমের অসভ্যতা ভারতের সঙ্গে করা যায়, কিভাবে করা যায়, সব ওই মুনিরের মাথা থেকে বেরোয়। আর এর জন্য পাক সরকার তাকে পুরস্কার দিল। ভাবতে পারেন, একটা লোক অসভ্যতা করে যায় একটা দেশের সঙ্গে, তার পুরস্কার পায়। ছিল জেনারেল মানে পাক সেনা প্রধান, আসিম মুনিরকে করা হলো ফিল্ড মার্শাল, অতি উচ্চ পদ। ফিল্ড মার্শাল খুব কম লোক হয়। আমাদের দেশে ফিল্ড মার্শাল হয়েছিলেন যদ্দূর মনে পড়ছে দুজন, স্বাধীনতার আগে কুরিয়েন আর স্বাধীনতার পর শ্যাম মানেকশ। বাংলাদেশ মানে ৭১-এর যুদ্ধের পরে। তার তো একটা কজ ছিল। আসিম মুনির ভারতের সাধারণ নাগরিকদের মারার ছক কষে, তাকে ফিল্ড মার্শাল। সাধে দেশটার নাম পাকিস্তান, বেইমানিস্তান। দু ২০১১ থেকে এখনো চলছে, ১৪ বছর টানা। ২০১১-এ তৃণমূল কতগুলো আসন পেয়েছিল? ১৮৪, বামেরা ৬২। ২০১৬-এ তৃণমূল ২১১, কংগ্রেস ৪৪, বাম ৩২, বিজেপি ৩টে আসন পায়। দেখুন, টানা ক্ষমতায় থাকার অনেক অসুবিধা আছে। ওই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয় এবং জোরালো হতে থাকে। তৃণমূলের ক্ষেত্রে কি এই ফর্মুলা কাজ করেছে? এই প্রশ্নটা ওঠে যদি আপনি বিরোধীদের দিকে তাকান। ২০১১ থেকে ২০২৫ বিরোধীদের অবস্থান কি? খুব সোজা পাটিগণিতের দিকে তাকালেই ক্লিয়ার হয়ে যাবে। ২০১১-এ তৃণমূল কটা আসন পেয়ে ক্ষমতায় এসেছিল? ১৮৪। বামেরা ৬২টা আসন পেয়েছিল। ২০১৬-এ তৃণমূল পায় ২১১, বেড়ে যায় আসন। কংগ্রেস পায় ৪৪ আর বামেরা পায় ৩২। বিজেপি ৩টে আসন পেয়েছিল। ২০২১-এ তৃণমূল ২১৩, বিজেপি ৭৭টা আসন পেল। বাম আর কংগ্রেস খাতাই খুলতে পারল না। মানে আসন সংখ্যার দিক থেকেও বিরোধীরা ক্ষয়িষ্ণু এই ১৪ বছরে। আবার দেখুন, ২০১১ থেকে এখনো পর্যন্ত বিরোধী দল বদলে বদলে গেছে রাজ্যে। ২০১১-এ বিরোধী দল কে ছিল? সূর্যকান্ত মিশ্র ছিলেন বিরোধী দলনেতা। ২০১৬-এ কংগ্রেসের আব্দুল মান্নান সেই পদে বসেন। আবার দেখুন, ২০২১-এ বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে। মানে বিরোধী স্পেসটা ওলট পালট হচ্ছে। বিরোধী আসন সংখ্যায় কমছে। বিরোধীরা কি দুর্বল হচ্ছে, ছন্নছাড়া হচ্ছে? কিন্তু সাধারণ ভোট অঙ্ক তো বলে প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় শাসক দুর্বল হয়। এই রাজ্যে কাজ করছে না সেই ফর্মুলা, নাকি বিরোধীরা পেরে উঠছে না কারিজমেটিক মমতা ব্যানার্জির মুখের কাছে? ৩৪ বছরের বাম শাসনে ধস নামিয়ে ২০১১-এ ক্ষমতায় আসে তৃণমূল। ২০১৬ এবং ২০২১-এও রাজ্য জুড়ে উঠেছে সবুজ ঝড়। শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ১৪ বছরে উল্টে পাল্টে গেছে বিরোধী শিবির। ৩ বার বদলেছে বিরোধী দল, বদলেছে বিরোধী নেতা, যা বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন। ২০১১-এ কংগ্রেসকে সঙ্গী করে ক্ষমতায় আসে তৃণমূল। এককভাবে তাদের দখলে ছিল ১৮৪টি আসন। তৃণমূল সরকারের প্রথম মেয়াদে প্রধান বিরোধী দল ছিল বামেরা। ৪০ আসন পেয়ে বিরোধী দলে বসে বামফ্রন্ট। বিরোধী দলনেতা হন সূর্যকান্ত মিশ্র। ২০১৬-এ তৃণমূল এককভাবে লড়ে পায় ২১১ আসন। বিরোধী বাম কংগ্রেস জোট।
সিপিএম এর 40 থেকে কমে হয় 26 আসন। বিরোধী দলনেতা হন আব্দুল মান্নান। 2021-এ 213 আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। বাম কংগ্রেস মুছে গিয়ে উঠে আসে বিজেপি। 77টি আসন পেয়ে বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্যই বলছে রাজ্যের মানুষ শুধু মমতার উপর আশ্বাস দেখাননি, 3 বার ভোট দিয়েছেন বিরোধী দলের বদল ঘটাতেও। এতে অবশ্য নতুনত্ব কিছু দেখছেন না বিরোধীরা। 11-র পরে তো বদলাবে, এটা কারণটা হচ্ছে যে বিরোধী দল বদলেছে। দল বদলালে দলনেতা বদলাবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু যখন তৃণমূল বিরোধী দল, তখন তৃণমূল বিরোধী দল কিন্তু বিরোধী দলের নেতা বদলেছে। মাঠে ময়দানে তৃণমূলের সঙ্গে কি এঁটে উঠতে পারছে না বিরোধীরা? কোথায় ঘাটতি? বিরোধী কোথায়? যারা বিরোধী আছেন তারা অনেকেই তো মমতার বি টিম। বামপন্থী ছাড়া কেউ তো বিরোধী না, আর যারাই আছেন তারা সকলেই ওর বি টিম। এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গে। কিন্তু সেই জায়গাটা তাহলে আপনারা অ্যাচিভ করতে পারছেন না। সেটা আমাদের ব্যর্থতা, আমরা নিশ্চয়ই পারছি না। এই ব্যর্থতার সুযোগ নিচ্ছেন, কি করা যাবে? 11 সাল থেকেই বিরোধী দলকে ভাঙিয়ে দেওয়াটা ওদের কাজ, ভয় দেখিয়ে অথবা অন্য কোনোভাবে। সেটা গণতন্ত্রের জন্য সঠিক নয়। তৃণমূল যে আসলে জিতেও তো ভয় ছাড়া পাচ্ছে না, তার প্রমাণ। গেরুয়া শিবিরের বক্তব্য অনেক হয়েছে, আর না, পালা বদল, সময়ের অপেক্ষা। ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের মুখে মুখে শোনা যাচ্ছে, রাস্তার মধ্যে মানুষ বসে আছে, সে অভয়াকাণ্ড বলুন আর চাকরিতে বলুন, পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো কাউকে দরকার হবে না। এখানে উনি একাই নিজের শত্রু হয়ে উঠেছেন, নিজের দলের নিজের শত্রু হয়ে উঠেছেন, এবং দেখতে পাবেন এই সরকার থাকে কিনা, এটাই সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূলের পাল্টা বক্তব্য, বিরোধীরা মাঠে ময়দানে নেই, ফলে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতাই। জয়ের ধারা বজায় থাকবে, আশাবাদী শাসক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বেড়েছে, আর উল্টো দিকে বিরোধীদের ওপর আস্থা সাধারণভাবে মানুষের কমেছে। এই ধারাটাই বজায় থাকবে। বিরোধী দল হয়তো বদলাবে না, হয়তো বিজেপিই থাকবে বিরোধী দল, কিন্তু তাদের আসন আরও কমবে এবং তৃণমূল কংগ্রেসের আসন আরও বাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এতদিনে ভোট পর্ব মিটে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে 2026-এও কি গত 3 বছরের ট্রেন্ডই বজায় থাকবে? শাসক এক থেকে বদলাবে বিরোধী, নাকি অন্য কোনো অঙ্ক? উত্তর সময়ের অপেক্ষা। 14 বছর কম নয়। রামচন্দ্র বনবাসে ছিলেন 14 বছর, আর এই এতগুলো বছর ধরে টানা ক্ষমতায় তৃণমূল। ওঠা পড়া অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, সব কিছু সাক্ষী আমাদের রাজ্য। কিন্তু যে দুটো বিষয় রাজ্যকে ভীষণভাবে বেগ দিয়েছে 14 বছরে, তার মধ্যে অন্যতম আর্থিক স্বাস্থ্য। একটা সময় আমরা স্বয়ং মুখ্যমন্ত্রীকেই বলতে শুনেছিলাম, রাতে ঘুম হয় না, কি করে রাজ্যটা চলবে এটা ভেবে। আর্থিক ভাড়ার কেমন রাজ্যের 14 বছর পর? আর দ্বিতীয় বিষয় স্বাস্থ্য, বিশেষ করে আরজিকর পর্বের পর স্বাস্থ্য ব্যবস্থা নাকি খুব বেআব্রু হয়ে গেছে। আর এই দুটোরই দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের আর্থিক কাঠামো কেমন 14 বছর রাজত্ব চালানোর পর? শুনুন চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান। দারিদ্র সীমার নিচে কতজন মানুষ ছিল? 57.60% মানুষ দারিদ্র সীমার নিচে যখন আমরা সরকারে এসেছি, আর এখন 8.60% মানুষ দারিদ্র সীমার নিচে। আমাদের স্টেট জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটা 3.9 গুণ বেড়েছে। 2 কোটি মানুষকে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট, চাকরি বলবো না, তাদের কাজের সুযোগ করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। 200 রেডিলি অ্যাভেলেবল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। দেখুন, দুর্নীতির অভিযোগ প্রচুর, বিস্তর। নিয়োগ মাত্রই নাকি দুর্নীতি, এমন একটা কয়েনেজ বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে। শিক্ষায় নিয়োগ থেকে গরু, কয়লা, পাথর সবকিছু পাচার হয়েছে নাকি, এটাই তো অভিযোগ। বারবার হেডলাইন তৈরি হয়েছে। বাকি ছিল স্বাস্থ্য। আরজিকর পর্বের পর
সেখানেও বিরাট বড় বড় প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। রাজ্যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা সামলানোর দায়িত্ব যার উপরে, সেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন তো 14 বছর পর ঠিকঠাক সামলানো গেছে কিনা স্বাস্থ্যর পরিকাঠামো, কি বলছেন চন্দ্রিমা দেবী? প্রভূত উন্নতি স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে, সেটার আমরা অনেকগুলো উদাহরণ পাই। যেমন 11-12 সালের অর্থনৈতিক সালের বাজেট ছিল 3,584 কোটি টাকা, আর আজকে দাঁড়িয়ে 24-25-এ আমাদের বাজেট হচ্ছে 19,876.45 কোটি টাকা। প্যাটার্নাল মর্টালিটি রেট এটা যেমন কমে গেছে এই 14 বছরে, ঠিক তেমন করে ইনফ্যান্ট মর্টালিটি রেট সেটাও কিন্তু কমে গেছে। মৃত্যুর পরেও বিতর্কের শেষ নেই। আজ যা হয়েছে তাতে এক কথায় বলা যায় মরেও শান্তি নেই। শেষ বেলায় বলছি সদ্য প্রয়াত বিধায়ক তাপস সাহার কথা। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়কের। অনেকেই ভেবেছিলেন তাপসের মৃত্যুতে বোধহয় বন্ধ হয়ে গেল ওই চ্যাপ্টার। বাস্তবে হলো প্রত্যেক দিন রাত 8:55 ভয়হীন 1 ঘন্টা। সঙ্গে থাকুন রোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।